তার আগে ফিল্ডের ছাত্র রাজনীতি সবসময় আমরা গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান বেস আমাদের এই কাজগুলো ছিল, যেটা আমাদের পার্থ শেখ সাহেব বলেছেন 2001-এ আমরা যখন নির্বাচিত হই তখনই আমাদের আব্দুল মান্নান ভূঁইয়া তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমি নিজে গ্রামে গ্রামে গিয়ে স্যানিটেশনের উপর প্রচুর কাজ করেছি এবং তখন ছিল একটা বিপ্লব। এবং আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে তখন দেখতে পাই নাই, খুঁজে আর পাই নাই 2-3 বছর কাজ করার পর যে কোনো স্যানিটেশন করার প্রয়োজন আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো সেই বিপ্লবে তারা অংশগ্রহণ করতে পারে নাই। আপনারা অনেকেই গিয়েছেন, যান, তাদের রেল লাইনের পাশে আপনি যখন ভোরবেলা যান দেখবেন প্রচুর লোক ওই পাশে বসে এখনো বাথরুম সারছে। আমাদের বাংলাদেশে এই ধরনের অভ্যাসেরও পরিবর্তন হয়েছে এবং ধারাবাহিকতাটাকে আমরা ধরে রাখতে অনেকটা সক্ষম হয়েছে। সুতরাং আমি আপনার কথাটা এই কারণে শেয়ার করলাম যে আমাদের এই আন্দোলনটা ছিল 2001 থেকে শুরু করা, আজ থেকে 25-26 বছর আগে। কিন্তু আজকে আমরা আবার নির্বাচনের আগে লক্ষ্য করবেন নতুন করে আমাদেরকে জাতির সামনে কথাগুলো তুলে ধরতে হয়েছে এবং আমাদের যে নির্বাচনী ইস্তেহার, এই ইস্তেহারে আমরা প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমার খুব সুযোগ ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন নির্বাসনে দেশের বাইরে একদিকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আরেকদিকে ভবিষ্যৎ করণীয় তিনি সম্পূর্ণ তার আওতাধীন একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার জন্য যারা খুব বেশি এক্সপার্ট ছিলেন তাদেরকে নিয়ে তিনি বারবার বসেছেন। এবং অনলাইনে আমি যেহেতু বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে ছিলাম, প্রায় মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমাদের নির্বাচনী স্থানে গেলে আপনারা বুঝবেন যে আজকের যে এসডিজি এর সঙ্গে কিন্তু ফিল্ড পর্যায়ে ম্যাক্সিমাম মিল রয়েছে। এর মধ্যে আমরা সর্বপ্রথম 27 দফা দিয়েছি, তারপর আমরা 31 দফা দিয়েছি এবং এই 31 দফার মধ্যে এই কথাগুলো প্রায় উল্লেখ রয়েছে। সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের ইস্তেহার। তো আজকে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি গতকালকে খুব আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সম্মেলনের উদ্বোধন করেছেন এবং যেটি ছিল 3য় জাতীয় সম্মেলন পর্যালোচনা এবং বাস্তবায়নের জন্য। আমি প্ল্যানিং মিনিস্ট্রিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একত্রিত করে এই যে এসডিজি বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিচ্ছেন, এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এবং বিশেষ করে আমরা যেহেতু নির্বাচিত হয়ে মাত্র শুরু করেছি, খুবই বেশি প্রয়োজন। তার মানে আগামী 5 বছর মধ্যে 6 মাস শেষ, 4.5 বছরে আমাদেরকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং দৃশ্যমান চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি আমার মতোই সিনিয়র মাঠের লোক। মাঠ থেকে রাজনীতি করতে করতে আজকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং যিনি আমাদের
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্য, তিনিও বিশেষভাবে বিশেষজ্ঞ হিসাবেই আমরা লক্ষ্য করছি ওনার বক্তব্যের মধ্য দিয়ে যে উনি এই প্রাসঙ্গিক অনেকগুলো কাজ করেছিলেন। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এখানে আমাদের সচিব সাহেব ডক্টর মঞ্জুর উপস্থিত রয়েছেন এবং যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাকে খুব কাছ থেকে দেখেছি। আমি আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য, এবং আমাদেরকে সবাই কিছু কথা বলেছেন এবং আমাদেরকেও কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। দেখুন, আমরা যদি ভাটির দেশের মানুষ না হতাম, দেশটা যদি ভাটি অঞ্চল না হতো, তাহলে ট্রান্সবাউন্ডারি কোঅপারেশনের কথা আসতো না। এবং ওয়াটারের ক্ষেত্রে এই মুহূর্তে এটা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। চায়না এবং ইন্ডিয়া উজানের দেশ, যার ফলে 1977 আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘে তৎকালীন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব পানির ন্যায্য হিসার জন্য সেখানে তার বক্তব্য তুলে ধরেছেন। প্রথম যে চুক্তিটা হয়েছিল এখন পর্যন্ত, সেই চুক্তিতেই যে ক্লজ ছিল এবং যে ক্লজটা ছিল গ্যারান্টি ক্লজ, সেটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের বাংলাদেশের স্বার্থ তাকে প্রাধান্য দিয়েই সেই চুক্তিটা করা হয়েছিল। 1996-এ আমাদের সেই গ্যারান্টি ক্লজটা বাদ রেখে নতুন যে আরেকটা চুক্তি হয়েছে, সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং এই ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আমাদেরকে এই চুক্তি শেষ করে নতুন চুক্তি আদায় করে নিতে হবে। আমাদের প্রায়োরিটি সেখানে যে আমরা নির্বাচিত সরকার, পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। তারপরও সম্ভাবনা অনেক থাকলেও চ্যালেঞ্জ অনেক রয়েছে। যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক। যেখানে আমাদের সামাজিক যে ভিত্তি, আত্মসামাজিক যে ভিত্তি, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করছি। আবার আরেকদিকে যে কথাটা বলেছিলাম যে বাটির দেশ, সেখান থেকে নদীর প্রবাহের কারণে নদীর পানিটা কোন দিকে যাবে এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যার কারণেই বারবার আমরা সেই চুক্তির কথাটাকেই, আমাদের রাইটটাকে আমরা এস্টাবলিশ করার জন্যই আমরা কথাগুলো বলছি এবং দেশের মানুষের সেন্টিমেন্টের সঙ্গে আমরা একমত। এখন আলোচনা হচ্ছে যে দুই দেশের মধ্যে কি সমাধান হবে, কি অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা পদ্মা ব্যারেজ সেটা বাস্তবায়িত করার জন্য প্রকল্প হাতে নিয়েছি। 35,000 কোটি টাকার এই প্রকল্প স্বাধীনতার পর থেকে ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করে এটা প্রায় 2016-তে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হবে, কিন্তু সেটা সেই সময় আলোর মুখ দেখে নেই। কেন, কি কারণে, ওই বিশ্লেষণে আমি এখন আর যেতে চাই না। যার কারণে আমাদেরকে দীর্ঘদিন লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আজকে আমরা যখন নির্বাচিত হলাম,
স্বাভাবিক কারণে এই দায়িত্বটুকু আমাদের উপর বর্তায়। আমরা ইতিমধ্যে এই প্রজেক্ট হাতে নিয়েছি এবং এই প্রজেক্টের সঙ্গে বাংলাদেশের 3/1 ভাগ মানুষের ভাগ্য জড়িত, সর্বোপরি বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত।